দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন সহকর্মী মুনিয়া জ্যোতি। আপনাকে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। দর্শকদেরকে জানিয়ে রাখি, যদিও বা দর্শকরা জানেন যে আমরা এখানে নিয়মিত যে সংবাদ ঘটে সেটি আসলে একটু ভেতরকার খবর জানানোর চেষ্টা করি। আজকে বেশ কয়েকদিন ধরে সারা দেশে সবচেয়ে যে আলোচিত বিষয় সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন সেটি আলোচনায় রয়েছে। আজকে বিশেষত হচ্ছে যে ডাকসু নির্বাচন, সেটির প্রচারণা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সেটি নিয়ে আমরা আলাপ করব, সেই সাথে দর্শকদেরকে জানাবার চেষ্টা করবো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আসলে কি হালচাল, সেখানকার নির্বাচন ব্যবস্থা আসলে কি শুরু হয়েছে কিনা। যদি আজকে তো আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে, যদিও এর আগেও অর্থাৎ নানাভাবে হচ্ছে প্রার্থীরা হচ্ছে যারা ভোটার তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলেন, অনেকে আবার আচরণবিধি যে লঙ্ঘন সেটির অভিযোগ করছিলেন। যে প্রচারণা কি দেখছেন আপনি, বা উৎসবের আমেজ কি মনে হচ্ছে, নাকি আপনার কাছে অনেক বেশি বাড়াবাড়ি বা কড়াকড়ি এরকম কোনো কিছু মনে হচ্ছে? আনন্দ, ধন্যবাদ। প্রথমত জানতে চাচ্ছিলেন যে ডাকসু নির্বাচন নিয়ে যে আচরণবিধি, তাদের প্রচারণা, আনুষ্ঠানিক প্রচারণা আসলে কেমন চলছে। একদম এক কথায় বলতে গেলে প্রচারণা আগে থেকেই চলছিল। পার্থক্য এতটুকু যে আজকে থেকে আসলে আনুষ্ঠানিক প্রচারণাটা হচ্ছে, এবং এ বিষয়ে গতকাল ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে সকাল 11টায় বিভিন্ন যে প্যানেলগুলো রয়েছে তাদের সাথে বসা হবে এবং বসে তাদের আচরণবিধি সম্পর্কে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। তারপরে সেই মিটিংটির পরে গিয়ে কিন্তু আসলে আনুষ্ঠানিক প্রচারণাটা শুরু হয়। এখনো পর্যন্ত ক্যাম্পাসগুলোতে অনেক বেশি স্বতঃস্ফূর্ত বিভিন্ন প্যানেলগুলো তাদের আমরা অবস্থান দেখেছি এবং গত কয়েকদিন ধরেই দেখেছি। এছাড়াও যারা আসলে বিভিন্ন প্যানেল করে নির্বাচন করছে তাদেরও অনেক বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে। আজকে থেকে অফিসিয়ালি যে তারা আসলে সবার কাছে যাচ্ছে, একদম স্টুডেন্ট টু স্টুডেন্ট যে কানেক্টিভিটির ব্যাপারটা সেটিও আসলে অনেক বেশি ড্রপ করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে তাদের ক্ষেত্রে কিছু আচরণবিধি বেঁধে দেওয়া হয়েছে যে কোন কোন জায়গা গিয়ে আসলে প্রচারণা চালাতে পারে, কি ধরনের ছবি ব্যবহার করতে পারে, লিফলেট, পোস্টার এগুলো আসলে কোন কোন এরিয়াতে তারা লাগাতে পারে, এগুলো কিন্তু একদম স্পষ্ট বিধিমালা তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে। এর বাইরেও আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে প্রচারণাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু কিছু নিয়ম কানুন তাদেরকে মেনে চলতে হচ্ছে। চাইলে র্যান্ডম কোনো বক্তব্য কেউ দিয়ে দিতে পারবে না, এবং সাইবার বুলিং এর যে ব্যাপারটা সেটিও কিন্তু আমলে নেওয়া হয়েছে। কারণ গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছিল যে অনলাইন প্ল্যাটফর্মকে কেন্দ্র করে একটি প্যানেল অন্য একটি প্যানেলকে কিন্তু অ্যাটাক করার চেষ্টা করছে, যে ব্যাপারটি কিন্তু তাদের আসলে টনক নড়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু একদম স্পষ্ট হুঁশিয়ারি তাদেরকে দেওয়া হয়েছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সাথে আমরা গতকালকে যখন চিফ রিটার্নিং কর্মকর্তাকে প্রশ্ন করছিলাম যে বারবার তো আসলে অভিযোগ করছে, যেমন গতকালকে ছাত্র শিবির তারা কিন্তু একদম ব্রিফিং করে আসলে বলেছেন কার্জনে যে কোনো কিছুই বলার মতো পাচ্ছে না জন্য পুরোনো কথাগুলো টেনে এনে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে এবং লিগাল কোনো এভিডেন্স নেই। ছাত্রদল স্পেসিফিক তারা মেনশন করেছে ছাত্রদল তাদেরকে নিয়ে আসলে অপপ্রচার চালাচ্ছে, এবং সেটি নিয়ে কিন্তু তাদের যে ভিপি প্রার্থী রয়েছে, জিএস প্রার্থী রয়েছে, তারা কিন্তু একদম স্পষ্টত সংবাদ সম্মেলন করে তাদের আপত্তির জায়গাটা বলেছে এবং এটিও কিন্তু বলেছিল যে বারবার তারা এটি নিয়ে কথা বলছে কিন্তু তাদের কথা আমলে নেওয়া হচ্ছে না। সেই প্রশ্নের উত্তরে কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন যে যারা আসলে লিখিত অভিযোগ দিচ্ছে তাদের বিষয়টি কিন্তু আমলে নিচ্ছে। এবং একই সাথে প্রচারণাকে কেন্দ্র করে গতকালকে উমামা ফাতেমার একটি বিষয় ছিল যে তিনি রোকেয়া হলে অবস্থান করেছেন এবং নিজ দায়িত্বে সেই হলের প্রশাসনকে একটি চিঠি লিখেছেন, ক্ষমা চেয়েছেন। সেই ব্যাপারটিতে তিনি কিন্তু বলেছেন যে না, এই ব্যাপারটিতে আসলে লিখিতভাবে উমামার ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আসেনি, সে যেটি করেছে সেটি ব্যক্তিগত উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে এই জায়গাগুলো কিন্তু কঠোরভাবে আসলে করেছে যে আসলে এরকম একজন স্বতন্ত্র প্রার্থী, শক্তিশালী প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে যদি ক্ষমা চেয়ে পার পাওয়া যায়, তাহলে আমরাও আসলে এরকম আচরণবিধি লঙ্ঘন করে পরে ক্ষমা চেয়ে ছাত্রদল তো আচরণবিধি লঙ্ঘন করেছে। সেটি তো আমি শুরু থেকে আপনাকে বলছিলাম যে প্রচারণাটা আজকে আনুষ্ঠানিকভাবে হলেও এর আগে থেকে কিন্তু প্রচারণা হচ্ছিল। কারণ এর আগে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করেছি আমরা দেখেছি ছাত্রদলের যে কমিটি ঘোষণা হয়েছে তারা কিন্তু অমর একুশে হলে দুপুরের সময় অবস্থান করেছিল এবং কয়টা থেকে কয়টা নাগাদ সেখানে থাকবে সেটি হয়েছে। এর বাইরে এসে তারা বিজয় একাত্তর হলে গিয়েছিল, এরকম 2-3টি হলে কিন্তু তারা অনানুষ্ঠানিকভাবে আসলে প্রচারণা চালাচ্ছিল। মানে আজকে 26 তারিখ আর আগে থেকে তারা কিন্তু যাচ্ছিল এবং সেটি থেকে কিন্তু অনেকে বলেছেন যে আচরণবিধি লঙ্ঘন করছে প্রচারণার ব্যাপারে, সেটি নিয়ে কেন আসলে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবং সেই প্রশ্নের উত্তরে বলেছে যে যাদের ব্যাপারে লিখিত অভিযোগ আসবে তাদের ব্যাপারে আমরা কিন্তু পদক্ষেপ নিব। তারপরেও সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু বারংবার সতর্ক করা হয়েছে, ডাকা হয়েছে। ভোট তো এক ধরনের উৎসবের একটি ব্যাপার। আপনি বলছেন যে অনেক বেশি পাল্টাপাল্টি অভিযোগ এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, আসলে সেখানে কি উৎসবে কি আসলে ভাটা পড়ছে নাকি হচ্ছে ঠিকঠাক মতো যে উৎসবের একটি আমেজ সেটি আসলে বিশ্ববিদ্যালয়তে আপনি দেখতে পেয়েছেন?
এক কথায় বলতে গেলে উৎসবে ভাটা পড়ছে আসলে আচরণবিধি দেওয়ার পরে যদি আসলে মনে করে যে আমি রুলস ব্রেক করতে পারছি না, তাদের ক্ষেত্রে আসলে উৎসবে ভাটা পড়ছে। একই সাথে ছাত্র রাজনীতি বলেন বা হচ্ছে ডাকসু নির্বাচন বলেন, একটি নিরপেক্ষ স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম বলেন, সেই জায়গাটাতে আসলে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত দেখছি। উৎসব তো বটেই, কিন্তু সেই জায়গায় অনাকাঙ্ক্ষিত না হলে আসলে উৎসব কিন্তু তার পরিপূর্ণতা পাবে, তার প্রাণটি আসলে বজায় থাকবে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তারা আসলে বলছিল যে এই যে কনফ্লিক্টটা সোশ্যাল মিডিয়াতে বা ক্যাম্পাসের মধ্যে বা পাল্টাপাল্টি অভিযোগ এগুলো করার চেয়ে বরং আপনারা আমাদের জন্য কি করতে পারেন, আপনাদের ইশতেহার, আপনাদের যে কমিটমেন্ট গুলো সেগুলো সম্পর্কে আমাদের একটু বলেন, একটু এঙ্গেজ করার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে তারা কিন্তু প্রচন্ড উৎফুল্ল যে আজকে থেকে তারা আসলে কে কি কমিটমেন্ট দেয়, কাকে আসলে আমরা ব্যক্তি ইমেজ দ্বারা অনেক বেশি প্রভাবিত হতে পারি, এই জায়গা নিয়ে কিন্তু তাদের মধ্যে অনেক বেশি উৎফুল্লতা কাজ করছে। আপনি যেটি বলছেন শিক্ষার্থীরা সম্ভবত এটুকু নিশ্চয়তা চাচ্ছেন যে আসলে তাদের অধিকার নিয়ে কারা কাজ করবে, আমরা সেই প্রার্থীকে আমরা আসলে ভোট দিব, বেছে নেব, ব্যাপারটা এটাই তো। এক্স্যাক্টলি তাই, যে কে আসলে আমাদের সমস্যাগুলোকে কত বেশি রিয়েলাইজ করতে পারে এবং সেটিতে তার উপর ভিত্তি করে কত বাস্তবসম্মত উদাহরণ বা হচ্ছে সেই প্রক্রিয়াটা দেখাতে পারে, সেই পলিসি মেকিং এর জায়গাটা দেখাতে পারে আমাদেরকে, মানে কত ভালোভাবে কনভিন্স করার ব্যাপারটা থাকে যে আবাসন সংকট তো আছে, আমাদের সিটের সমস্যা তো আছেই, এছাড়া খাদ্যের সমস্যা আছে, সেই ব্যাপারগুলো কতটা স্মার্টলি কৌশলে এবং আদায় করে আনতে পারবে কাদের জন্য, এবং কোনো ধরনের ব্যানারে না গিয়ে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে। যদি আমরা হচ্ছে বিরতিতে যাব, তার আগে বিরতি থেকে ফিরে এসে যে বিষয়টি আমরা আলাপ করতে চাই বা দর্শকদেরকে জানাতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সম্ভবত ঘোষণা হয়েছে যে নির্বাচনে অর্থাৎ ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন থাকবে সারাদিন, এবং একই সাথে হচ্ছে এটিও বলা হচ্ছিল যে নির্বাচনের আগের যে 7 দিন, সেই 7 দিনে কোনোভাবে হচ্ছে বহিরাগতরা হলে থাকতে পারবে না বা প্রবেশ করতে অনেক বেশি কড়াকড়ি আরোপ করা, আরো বেশ কিছু নির্দেশনা এসেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে সারা দিন ভর অর্থাৎ যখন থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সেই সময় সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং। আসলে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে আমরা সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, এটিকে আতঙ্ক ছড়াবে নাকি হচ্ছে ধরুন সাধারণভাবে আমরা ভোট দিতে গেলে ভোটাররা আসলে ভয় ভীতিহীন একটি পরিবেশে ভোট দিতে পারবেন, কোনটি এটিকে আসলে সুবিধা তৈরি করবে সাধারণ ভোটারদের মধ্যে নাকি হচ্ছে আসলে অসুবিধা তৈরি করবে? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর আসলে প্রশাসনকে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই, কারণ তারা আজকে যখন এই ব্যাপারটি বলল, সবার আগে তারা যে ব্যাপারটি ফাইন্ড আউট করেছে সেটি হচ্ছে যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা আসলে কাদের উপর ভরসাটা করছে, পুলিশ নাকি আর্মি। কম্পারেটিভলি 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি বা ওই জুলাই বিপ্লবের সময় কিন্তু আমরা দেখেছি যে পুলিশের উপর কিভাবে আস্থা হারিয়ে নতুন মানে যে দলটি মানে নতুন করে আস্থা তৈরির একটি ব্যাপারটি আর্মির ওপর বা সেনাবাহিনীর ওপর যে তারা পাশে পেয়েছিল একরকম ভাবে বা তারা আস্থা রেখেছিল, সেই জায়গাটি কিন্তু ফাইন্ড আউট করে এবং শিক্ষার্থীরা কোন জায়গায় গেলে একটু শান্ত থাকবে বা কোনো প্রশ্ন রাখবে না, সেটির জন্যই কিন্তু মোটামুটি এই যে সিদ্ধান্ত যে আজকে নেওয়া, যে সারা দিন থেকে শুরু করে ভোট যখন গণনা হবে সেই সময়টিও থাকবে। এবং এটি নিয়ে কিন্তু এখনো কেউ কোনো কথা বলেনি বা নেতিবাচক মন্তব্য করেনি যে এই সিদ্ধান্তটি ভালো লাগেনি, সবাই কিন্তু ওয়েলকামই করেছে যে না ঠিক আছে এই পদক্ষেপটি। একই সাথে এর আগে লক্ষ্য করবেন যে যারা বহিরাগত রয়েছে সেই ব্যাপারে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া মানে ক্যাম্পাসের তো মোটামুটি 6টি আসলে প্রধান গেট, এছাড়াও একটি রয়েছে, তো চারপাশ থেকে খোলা একটা জায়গা থাকার কারণে যখনই কোনো বড় কোনো উৎসব হতো, সেটি আপনার বাংলা নববর্ষ হোক, ইংরেজি হ্যাপি নিউ ইয়ার হোক, এই সময়গুলোতে দেখা যেত বহিরাগতদের প্রচন্ড আগমন হচ্ছে কমন প্লেসগুলোতে, কারণ বিভিন্ন জায়গায় তো আপনার ক্যাম্পাসের মধ্যে দিয়ে রাস্তা, হলের সামনেগুলোতে রাস্তা, সুতরাং ওইখানে যখন সোশ্যাল গ্যাদারিং হতো আপনি কিন্তু চাইলে ফোর্সফুলি কাউকে বের করে দিতে পারতেন না। এরকম নিয়ম করা হতো সন্ধ্যা 7টা 8টা বা রাত 9টার পরে সেখানে অবস্থান করা নিষেধ, সেখানে প্রবেশ করা নিষেধ, বা ওটাকে বাইরে রেখে অন্য কোনো গেট দিয়ে আপনি যাবেন, এরকম ভাবে কিন্তু বলা হতো। সেই দিক থেকে এবারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেট্রো স্টেশনটি রয়েছে সেটি কিন্তু 2 দিনের জন্য বন্ধ রাখা হবে। তার মানে বাইরে থেকে আউটসাইডাররা গিয়ে যে ভেতরে একটি গ্যাদারিং করবে বা কোনো একটা ম্যাসাকার করতে পারে সেই পরিস্থিতি কিন্তু তাদের জন্য রাখা হয়নি। একই সাথে যারা বহিরাগত রয়েছে বাইরে থেকে গিয়ে হলের মধ্যে অবস্থান করবে 7 দিন আগে থেকে কিন্তু সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন খুব করে চাইছেন যে নির্বাচন সুষ্ঠু হোক, সবাই তাদের অর্থাৎ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ঠিকঠাক মতো প্রয়োগ করুক আর তাদের যোগ্য প্রার্থী আসলে নির্বাচিত হোক, এটাই তো তারা চাচ্ছে। হ্যাঁ, একেবারেই তাই। কেননা প্রশাসন এর আগে একটু ভীত সন্ত্রস্ত ছিল এই কারণে, কারণ অনেকেই বলছিল যে ডাকসু নির্বাচনকে একটু পেছানোর জন্য আসলে পায়তারা চলছে। অনেকে বলছিল যে এই নির্বাচনটাকে আসলে বানচাল করে ইন্টেনশনালি দেখানো হবে বা অন্তর্বর্তী সরকারকে একটু ব্যর্থ প্রমাণ
করার চেষ্টা হবে যে যারা সাধারণত একটা ডাকসু নির্বাচনী আসলে নিয়ন্ত্রণে রাখতে পারে না, আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা কিভাবে দিবেন, একটু প্রশ্নবিদ্ধ করার একটু চেষ্টা, সেই জায়গা থেকে কিন্তু তাদের প্রচন্ড মাথা ব্যথার জায়গা ছিল এবং তারা কিন্তু খুবই কৌশলগত অবস্থানে গিয়েছে যে আজকে যে বিধিমালাগুলো আসলে তারা আরোপ করেছে। এবং একই সাথে আপনি লক্ষ্য করবেন যে বহিরাগতদের প্রবেশ নিষেধ বা এত লম্বা সময় থেকে, তার মানে আপনি চাইলে কিন্তু 7 দিন আগে থেকে যদি কঠোর নিরাপত্তা থাকে বা পুরোটা সময় জুড়েই যদি, এমনকি গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকেও কিন্তু প্রবেশের ক্ষেত্রে মানে ওই দিন যে আপনি প্রবেশ করবেন সেটার ক্ষেত্রেও কিন্তু কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। আমরা গিয়েছি, আমরা কিন্তু ডকুমেন্টস সেখানে সাবমিট করেছি, তারপরেও আমাদের কি অনেক প্রশ্ন, অনেক যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার মানে নিরাপত্তার জায়গায় আসলে তারা কোনো ফাঁক রাখেনি, যথাসম্ভব চেষ্টা করছে যে কিভাবে ডাকসু নির্বাচনটাকে সফলভাবে দেওয়া যায়। এবং একই সাথে তারা কিন্তু কামনা করছে যে বিভিন্ন প্যানেল, অর্থাৎ যারা দলীয় ব্যানারে হোক, যারা স্বতন্ত্র হোক, তারা কিন্তু আসলে নির্বাচন কমিশনের সাথে বা প্রশাসনের সাথে একটি সহায়ক ভূমিকা রাখুক। আপনি যেটি একটু আগে বলছেন সাইবার বুলিং এর কথা, আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যম প্রায় দেখছি যে কোনো না কোনো ট্যাগিং এর চেষ্টা করা হচ্ছে, ধরেন হচ্ছে গুপ্ত রাজনীতির ব্যাপারগুলোকে সামনে আনা হচ্ছে, একজন আরেকজনকে আক্রমণ করছে। এটি আসলে কতটুকু অর্থাৎ যে প্রশাসন সেটি মিনিমাইজ করতে পারছেন বা আপনি কি দেখছেন এর ব্যাপারে? কতটুকু আসলে মিনিমাইজ করতে পারছেন সত্যি কথা বলতে জানি না, কারণ এটি তো একটি চলমান ব্যাপার। আজকে আপনাকে থামাচ্ছি, একটু পরে যে আরেকজন করছে, তাকে থামাচ্ছি, অন্য একটা দল করছে, মানে অনেকগুলো 9টি প্যানেল এখনো পর্যন্ত ছোট বড় দিয়ে। তো সেই জায়গাগুলোতে কেউ আসলে থেমে নেই, কারোর একটু আচরণের সমস্যা হলে, কেউ একটু রুলস ব্রেক করলে অন্য একটা প্যানেল গিয়ে পাল্টা পোস্ট করছে সেই জায়গা থেকে। কিন্তু তাদেরকে একটু রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে ঠিক এই কথাটি আপনি বলতে পারেন, এই শব্দটির প্রয়োগ আপনার জায়গা থেকে হতে পারে, বা আপনি প্রচারণার ক্ষেত্রে রুলস ব্রেক করলেও আপনি এটা করতে পারেন, হলের অডিটোরিয়ামে যেতে পারেন, হলের ভেতরে যেতে পারেন না। এই ব্যাপারগুলো দিয়ে আসলে তাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে, বা কোনো দলকে মেনশন করে বা সরাসরি কোনো বড় সংগঠনকে মেনশন করে আসলে কারো কথা বলার সুযোগ থাকছে না। এবং কেউ যদি বারবার কিন্তু বলছে যে আমরা দলগুলোকে ডাকছি, সতর্ক করছি, এরপরেও যদি লিখিত অভিযোগ আপনার নামে জমা পড়ে যায়, তখন কিন্তু সামহাও আমি আরো বেশি কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। যদি আপনি যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ, কারণ তারা যদি ডাকসু নির্বাচনটি ঠিকঠাক মতো করতে না পারে, তাহলে অনেকেই বলবে, সবাই বলবে যে একটি ছোটখাটো একটি নির্বাচন তারা শেষ করতে পারেনি, জাতীয় নির্বাচন কিভাবে করবে। এখন আমার প্রশ্নটি হচ্ছে, যদি আপনি নিশ্চয় জানেন যে ছাত্র সংসদ নির্বাচন, এই ডাকসু নিশ্চয় জাতীয় নির্বাচনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ জাতীয় রাজনীতিতে আমি যদি শব্দটি বলি যে এই ডাকসু খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত, এবং কেন সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটু কি দর্শকদেরকে একটু জানাবেন? যারা নির্বাচিত হয় তারা অনেক বেশি, আপনিও নিশ্চয় জেনে আসছেন, তারা কোনো না কোনো ভাবে দেশের সেরা রাজনীতিবিদ হন বা হচ্ছে জাতীয় রাজনীতিতে কোনো না কোনো ভাবে একসময় সে ভূমিকা থাকে। কেন আসলে গুরুত্বপূর্ণ? কারণ ওই যে বললাম যে ছাত্র রাজনীতিতে আসলে বরাবরই বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের জন্মলগ্ন থেকে সূচনা করে এখনো পর্যন্ত খুবই ইতিবাচক ভূমিকা রেখেছে। 71 দেখবেন, 52 দেখবেন, 72 দেখবেন, সব রকম আন্দোলন সংগ্রামে, এবং তারা কিন্তু প্রাণ দিয়ে দিয়েছেন তাদেরকে, মানে অধিকার আদায়ের ক্ষেত্রে এই ছাত্ররাই কিন্তু কোনো রকম পিছপা হয়নি। 24-এ তো আমরা দেখেছি, জুলাই বিপ্লবের সময় আমরা দেখেছি তারা কিন্তু এই যে জুলাই বিপ্লবটি নিয়ে আসলো, সেই সময় কিন্তু তারা আসলে কোনো ধরনের দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে চলে গেছিল যে না, এটি আসলে আমার অধিকারের প্রশ্ন, এটি আমার অন্যায়ের সাথে কোনো রকম আপোষ করা যাবে না। তো এই যে ছাত্রদের মধ্যে এই স্পিডটা আছে জন্যই, এরকম একটি ইতিবাচক চিন্তাধারা আছে বলেই কিন্তু তারা এত কিছু অ্যাচিভ করতে পেরেছে এবং এখনো পর্যন্ত পারে। এবং কেন্দ্রীয় নেতৃত্ব থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তার অধীনে এরকম আন্দোলন সংগ্রামগুলোতে ঝাঁপিয়ে পড়ার এক ধরনের প্রবণতা একেবারে তাই। ইউনিভার্সিটিটা, ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে সেন্ট্রালে হওয়ার কারণে দেশের বাইরে থেকে হোক, ঢাকার মধ্যে হোক, যে কোনো জায়গায় দেখবেন তারা কিন্তু ডাকটা সবার আগে দেয়। এবং একই সাথে তারা যখন ডাকটা দেয় একটা সেন্ট্রাল থেকে, অনেকে মনে করে সেখান থেকে ডাকটা আসার পরে কিন্তু সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রাজপথে তারা আন্দোলন সংগ্রাম করে। এর আগে যতগুলো জাতীয় নেতা আমরা দেখেছি, এখনো পর্যন্ত তো কয়েকজনের নাম আমরা দেখেছি যে তারা কিন্তু খুবই ইতিবাচক ভূমিকা রেখেছিল, সেটি আপনার আওয়ামী লীগের থেকে হোক, সেটি আপনার বিএনপি থেকে হোক, সেটি অন্য যে কোনো বাম সংগঠন থেকে হোক না কেন, ডাকসুকে কেন্দ্র করে যারা আসলে জনপ্রিয়তা অর্জন করেছে বা তারা কিন্তু দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। ডাকসু নির্বাচন তো 9 সেপ্টেম্বর হবে এবং সে ইতিমধ্যে প্রচার প্রচারণা ঠিকঠাক মতো হচ্ছে, বা এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা যতটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে হবে, এবং একজন যে ভিপি আমরা বলি সেটি আসলে বা যে প্যানেল বা হচ্ছে ভিপি বা অন্যান্য পদগুলোতে সুষ্ঠুভাবে নির্বাচিত হয়ে আসবে, শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে নিয়ে আসতে পারবে। একই সাথে যদি এটিও তো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আসলে কি হালচাল, জাকসুর আসলে কি অবস্থা, সেটি যদি একটু দর্শকদেরকে বিস্তারিত একটু বলতে। আমরা জাকসু দিয়ে শুরু করতে চাই, এবং জাকসুর এবারে সবচেয়ে বড় চমক সেটি হচ্ছে ভাইটাল যে পোস্টগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কোনো নারী প্রার্থীকে দেখা যায়নি প্রতিদ্বন্দ্বিতা করতে। কিন্তু কম্পারেটিভলি দেখবেন যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। যেখানে নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, সেখানে অবশ্যই সেসব শিক্ষার্থী প্রতিনিধিদের
প্রার্থীদের মধ্যে থেকে একজন কিন্তু তারা চায়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কথা বলেছি তারা কিন্তু বলেছে যে এমন অনেক সমস্যা থাকে যে ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে কোনো ছেলে কোনো প্রার্থীর কাছে বলতে পারি না, বা তারা আসলে ওই রকম ভাবে রিয়েলাইজ করতে পারে না, বা সমস্যার মূলে গিয়ে সেটি সমাধান এখনো পর্যন্ত পায় না। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটা উৎফুল্ল নারী শিক্ষার্থীরা একই রকম ভাবে জাহাঙ্গীরনগরে কিন্তু পিছিয়ে আছে, এটা তাদের জন্য একটি দুঃখের জায়গা অন কাইন্ড অফ বলা যায়। এবং একই সাথে যদি জাহাঙ্গীরনগর ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি আসলে কোনো কারণে একটু একদিন দেরি হয়েছিল, এবং সেটি কোনো একটা সরকারি ছুটির কারণে। তখন কিন্তু একটু সবাই ভেবেছিল যে কোনো কারণে আসলে পিছিয়ে যাচ্ছে কিনা, কিন্তু না, পরবর্তী দিন থেকেই কিন্তু তাদের আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে এবং সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এর মধ্যে একটি ব্যাপার যেটি হচ্ছে সেটি চোখে পড়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে একটু দেরি হচ্ছিল, একটি নির্দিষ্ট দল, ছাত্র দল, তারা কিন্তু একটু হতাশ হয়ে গেল, এবং পরবর্তীতে তারা কিন্তু ওই মুহূর্তে প্রক্টর এবং যিনি ট্রেজারার রয়েছেন তার কিন্তু প্রত্যাহারের জন্য তারা একটি দাবি তোলেন। এবং একই সাথে যাদেরকে প্রত্যাহারের জন্য তারা বলছিলেন, দাবি তুলছিলেন, তারাও কিন্তু অনেকটা দুঃখ প্রকাশ করেই বলেছেন যে নির্বাচন কমিশন এই কমিটির সাথে আমরা কোনোভাবে সংশ্লিষ্ট না, তবুও আমাদেরকে এভাবে ইনক্লুড করা হলো, ব্যাপারটা যথেষ্ট মানহানি করেছে, এবং এই বিষয়ে আমরাও কিন্তু পদক্ষেপ নিব। আপনি যেটি জাকসুর কথা বলছিলেন যে নারী প্রার্থীদেরকে পাওয়া যাচ্ছে না, এটি আসলে আপনার কি মনে হচ্ছে এটা এক ধরনের নারীদের অনীহার ব্যাপার, না কোনো চাপ বা ভয় ভীতি এরকম কোনো কিছু মনে হয়, না শুধুমাত্র নারী প্রার্থী তাদের নিজেদের অনীহা? দেখেন, চাপ অনীহার কথা যে বলছেন, চাপ বা ভয় ভীতি থেকে কিন্তু অনীহাটি তৈরি হয়। যেমনটি একটু আগে আলোচনার মধ্যে বলছিলাম যে এই যে নিরাপত্তা ব্যবস্থা ইনশিওর করার জন্য ডাকসু কিন্তু একদম দারুণ দারুণ কৌশল অবলম্বন করেছে, মানে শিক্ষার্থীরা কোথায় আস্থা রাখবে সেটিকে ফাইন্ড আউট করে সেই কৌশলে গেছে যাতে করে কোনো ধরনের অভিযোগ তোলার জায়গা না থাকে। ডাকসু হয়তো সেটি করতে পারেনি, বা প্রশাসন তাদেরকে আশ্বস্ত করতে পারেনি, বা সাইবার বুলিং এর কথা বলছিলাম এর আগেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন নারী প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই কথাগুলো বলেছে যে তাদের উপর আসলে সাইবার বুলিং যে পরিমাণে করা হয়, তারা কিন্তু মনে করে যে না, আসলে আমি নির্বাচনকে বাদ দিয়ে বা সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলোকে পাশ কাটিয়ে আমি শুধু জিমে আর পার্লারে গিয়ে পড়ে থাকি। তার মানে এই ব্যাপারটি কিন্তু সাইবার বুলিং এর যে কথাটি বললাম, এছাড়াও ক্যাম্পাসে কাজ করার সময় তাদেরকে তো অনেক রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়, অনেক টিজিং, অনেক হ্যারাসমেন্ট, এই ব্যাপারগুলো তো আছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কম্পারেটিভলি একটুখানি পেছনে হওয়ার কারণে তাদের এই সমস্যাগুলো কিন্তু আরো বেশি প্রকট, আমরা কিন্তু পূর্বেও দেখে এসেছি। সেই জায়গা থেকে চাপ বা ভয় ভীতির কারণে হয়তো তাদের অনীহা আছে, প্রশাসন যেটি আসলে তাদেরকে এখান থেকে উত্তরণ করতে পারেনি, ঘাটতি রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন আপনি, বলছেন ছাত্রদল একটি অভিযোগ করেছে, নিশ্চয় পাল্টা উত্তর তো নিশ্চয় বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে। আসলে তারা কি বলেছে, যে কোনো এই অভিযোগটি কি তারা আমলে নিয়েছেন, না বলছেন যে আসলে তাদের কোনো এখতিয়ারে নাই এই ধরনের অভিযোগ আমলে নিয়ে তারা আসলে প্রতিক্রিয়াও জানিয়েছে যে যেই ব্যাপারগুলোর সাথে আমরা আসলে সংশ্লিষ্ট না, নির্বাচন কমিশন আমরা করে দিয়েছি, তাদের সাথে কথা বলা যেতে পারতো, বা সেই প্রক্রিয়া নিয়ে তারা কথা বলতে পারতো, বা প্রসেসটা লেন্দি হওয়ার কারণটাকে ফাইন্ড আউট করতে পারতো। কিন্তু যেখানে আমরা সরাসরি রিলেটেড না, সেখানে আমাদেরকে রিলেট করে আমাদের এখান থেকে চেয়ার থেকে সরানোর জন্য আসলে তারা স্টেপ নিচ্ছে, সরাসরি স্লোগান দেওয়া হচ্ছে, সেই দাবি তোলা হচ্ছে, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। প্রশাসন কিন্তু তাদের অবস্থান জানিয়েছেন, এবং স্পেসিফিক দুজন মানুষ, মানে প্রক্টর এবং যিনি ট্রেজারার রয়েছেন, তিনি কিন্তু তাদের কথাগুলো বলেছেন যে এতটাই এটা তাদেরকে আহত করেছেন যে তারা কিন্তু এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। এটা তো ছাত্রদল এক ধরনের অভিযোগ করেছে, অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, নিশ্চয়ই ছাত্র শিবির রয়েছে, বা হচ্ছে এখন যে নতুন এনসিপি, তাদেরও ছাত্র তারা আসলে মুখে আছে যে নির্বাচনটা কত দ্রুত হবে বা তফসিল কত দ্রুত ঘোষণা করা হবে, কারণ ওই সময় ওই বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীরা মানে একরকম মুখে আছে ভোট দেওয়ার জন্য, তাদের মধ্যে এরকম ভোট একটি আবহ বিরাজ করছে যে যত দ্রুত সম্ভব আসলে চাকসু নির্বাচন দেওয়া হোক এবং আমরা ভোটাধিকার প্রয়োগ করি, আমাদের পছন্দের প্রতিনিধি আমরা বের করে নিয়ে আসি। সেই জায়গা থেকে আসলে বিভিন্ন দলগুলো তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে কেন এখনো পর্যন্ত তফসিল ঘোষণা করা হচ্ছে না, কেন সেই তাদের চলার পথটাকে আরেকটু বেশি মসৃণ করে দেওয়া হচ্ছে না। যদি আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, এবং যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। ভোটের একটি সুষ্ঠু ও সহায়ক পরিবেশ প্রশাসন নিশ্চয় নিশ্চিত করবে, এবং একই সাথে ডাকসুর পর যে সকল অন্যান্য নির্বাচন হবে, জাকসু কিংবা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, সেটিও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে সরকার নিশ্চয়ই একটি বার্তা দিবেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে তারা সক্ষম। সে পর্যন্ত ভালো থাকুন দর্শক, সবাইকে ধন্যবাদ।